প্রিয় দর্শক, এমনটা যদি হয় যে সারা পৃথিবীতে সঙ্গীত থেমে গেল, বাতাসে সেই শনশন শব্দটাও আমরা শুনতে পাচ্ছি না, পাখির সেই কলকাকলিমুখর পরিবেশ নেই, তাহলে কেমন হবে পরিবেশ? আমাদের দেশে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত এবং শারীরিক শিক্ষার যে শিক্ষক নিয়োগ ছিল সেটি বন্ধ করা হয়েছে, বাতিল করা হয়েছে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। শুরুতেই যে শব্দটি বা বাক্যটি উচ্চারণ করলাম যে গান থেমে গেল, সঙ্গীত নেই, কেমন হবে পৃথিবীটা? শুনবো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, অভিমত, সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক বাতিল, এটা ভুল সিদ্ধান্ত, হুমকির কাছে নতি স্বীকার। বিএনপির মনোনয়নে ভারসাম্য রক্ষার চেষ্টা, বিতর্ক আছে। হোসেন জিল্লুর রহমানের সাক্ষাৎকার, সরকারকে আস্থা ও সক্ষমতার ঘাটতি অতিক্রম করতে হবে। দৈনিক সমকাল, রাজনৈতিক বিরোধ না মিটিয়ে আরপিও সংশোধনের চেষ্টা, মনোনয়ন বিক্ষোভ, চ্যালেঞ্জে বিএনপি, দলগুলোর মধ্যে আলোচনার কোনো লক্ষণ নেই, জুলাই সনদ বাস্তবায়ন। দৈনিক যুগান্তর, বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা, হেভিওয়েট নেতারা বাদ পড়ায় অসন্তোষ, দেশ জুড়ে নির্বাচনী দামামা। কালের কণ্ঠের শিরোনাম, সাধ্যের মধ্যে সাধ্যের বাড়ি। অবশ্য একটি বিশেষ রিপোর্ট, মূল রিপোর্টটি আমরা পড়তে পারলাম না, এটি জ্যাকেট পড়া। দৈনিক ইত্তেফাক, জোটের প্রার্থী হলেও নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক, ৩২ বছর পর অনার্স মাস্টার শিক্ষকদের এমপিওভুক্তি করার সিদ্ধান্ত। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনী উত্তাপে দেশ, ভালো রাজনৈতিক সংস্কৃতির সুযোগ বাড়িয়ে দেবে নরওয়ে রাষ্ট্রদূত। মানব জমিনের শিরোনাম, ১৬ বছর পর ভোটের মাঠে খালেদা জিয়া, ঐক্যের বার্তা, যেভাবে প্রার্থী বাছাই হলো বিএনপির, এটাই হয়তো আমার শেষ নির্বাচন, মির্জা ফখরুল বলেছেন। খবরের কাগজের শিরোনাম, অন্তর্ভুক্তিমূলক মনোনয়ন, ভোটের উৎসব শুরু, গণভোট ইস্যু ম্লান। আমার দেশ, জিয়া হত্যা এরশাদকেই সন্দেহ, চট্টগ্রামের তৎকালীন ডিসির। কালবেলা শিরোনাম, জোটের জট খোলার চ্যালেঞ্জে বিএনপি, ৩০০ আসনে প্রার্থী দিয়েও অন্যদের সঙ্গে দর কষাকষি চালিয়ে যাবে এনসিপি। ইনকিলাবের শিরোনাম, যারা মনোনয়ন পাননি দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। সময়ের আলো, আসন ছাড়া হেভিওয়েটরা, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যু, আলটিমেটামের পরও এগোয়নি আলোচনা। বাংলাবাজার পত্রিকা, নির্বাচনের দিনই গণভোটে ঐক্যমত। রূপালী বাংলাদেশ, স্কুলের মাটিতে দখলের দেয়াল। মাহফুজ আলম বললেন আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়। আলোকিত বাংলাদেশ, জোটেও নিজ প্রতীকে ভোট, আরপিও সংশোধন অধ্যাদেশ জারি, মনোনয়ন বঞ্চিতদের সম্মানিত করার আশ্বাস বিএনপির। শিরোনাম শুনলেন। পত্রিকার শিরোনাম, দেশ জুড়ে নির্বাচনী দামামা, কমছে সংখ্যা, সন্দেহ, মতবিরোধ কমছে মনে হয়। হ্যাঁ, এক ধরনের উত্তাপ তো আছেই, বিশেষত বিএনপি যখন তার প্রায় 237টি আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, বলেছে যে এটা আসলে একদিক থেকে যেমন এক ধরনের বার্তা যে নির্বাচনটা আসন্ন, বিএনপির এক ধরনের প্রস্তুতি, আবার এটাও ঠিক যে এখানে অনেক ধরনের উপদলীয় কোন্দল দেখা দিচ্ছে বা দেবে আরো, যারা মনোনয়ন পাচ্ছে না। শুধু বিএনপির উপদলীয় কোন্দলের সংকট, নাকি সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন জুলাই সনদ, আরপিও, এইসব বিষয় কি? ওটা তো এক পাশে আছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা আমাদের প্রত্যাশাটা ছিল এরকম যে বিএনপি যদি বলে যে আমরা বিজয়ী হলে প্রথমে 100 দিন কি কাজ করব, অথবা কোন কোন খাতে কি সময় আছে তাদের, সেইটার সময়টা আগে তো এটা হওয়া উচিত, আগে তো এই কাজগুলো করবে। প্রথমেই আমরা নেতা, এবং দেখা যাচ্ছে পুরনো মুখ অনেক বেশি, এই পুরনোদের কাজ তো আমরা দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত। কথা বললেন, আবার পুরনোরা অনেকে বঞ্চিত হয়েছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। বঞ্চিত একরকম একটা বিষয়, আর যারা অধিকাংশই আমাদের যা ট্র্যাক রেকর্ড যা বলে রাজনীতিকদের, সেগুলাই যদি পুনরাবৃত্তি হয়, সেই জায়গা থেকে বিএনপির এই নতুন যে পরিবর্তনটা হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে, বিএনপির উচিত যে আমরা কি করব বিজয়ী হলে, 100 দিন 200 দিন, বিশেষ করে
এই অন্তর্বর্তীকালীন সরকার যেই ঝামেলাগুলো পাকাচ্ছে বিভিন্ন জায়গায়, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির কাছে নত স্বীকার করে আপনি যে সঙ্গীতের কথা বললেন, এবং এটা কিন্তু এই প্রথম নয়। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, আপনার ৩২ নম্বর ভাঙা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিভিন্ন চেতনা ভুলুণ্ঠিত করা, সবচেয়ে বড় কথা সংবিধানের যে 4টি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সেগুলোও তারা ফেলে দেবার জন্য যে সংস্কার প্রস্তাব নিচ্ছে, সব কিছুর মধ্যে কি বার্তা দিচ্ছে সরকার? যে আমরা মৌলবাদের কাছে নতজানু হয়ে যাচ্ছি। এই দেশ কি পেছনের দিকে হাঁটবে? এই দেশ কি অন্ধকারের দিকে যাবে? আমাদের শিশুরা ২৫০০ শিক্ষক পাবে না, এবং সেই টাকা নাকি সরকারের কাছে নাই। তাহলে আপনি সমরাস্ত্র কিনছেন কি করে? আপনি কি করে সাধারণ মানুষের হাতে নাকি বন্দুক তুলে দেওয়া হবে? এগুলা নাগরিক প্রশিক্ষণও নেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, হবে ইত্যাদি। এই সমস্ত তুগলকি চিন্তা ভাবনা কোত্থেকে আসছে? তখন অর্থ পাওয়া যায়, আর শিশুদের জন্য আপনাদের অর্থ নাই। আপনাদের যে বিলাস বেসন, গাড়ি বাড়ি, বিদেশি সফর, এগুলোর টাকা কোথার থেকে আসে? 13 মাসে 14 বার বিদেশ সফর, এই বিশাল বিশাল বহর, সেগুলোর টাকা কোথার থেকে আসে? আর শিশুদের জন্য সঙ্গীত আর শারীরিক শিক্ষক থাকবে না, এটার একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমাদের অর্থ নাই এবং সকলের জন্য দেওয়া পাবে না। সকলের জন্য যদি আপনারা ভাতের বন্দোবস্ত না করতে পারেন, চাল সরবরাহ বাজারে বন্ধ করে দেবেন। সকলের জন্য যদি অক্সিজেন দিতে না পারেন হাসপাতালে, আপনারা অক্সিজেন বন্ধ করে দেবেন, কারণ আমরা সবাইকে দিতে পারছি না। সকলের জন্য যদি গাড়ি ব্যবহার নিতে না পারেন, ট্রাম রাস্তায় মেট্রো দিতে না পারেন, বাস দিতে না পারেন, সব বন্ধ করে দেবেন। সব যদি চলতে পারে, বিভিন্ন যতটুকু পারেন ততটুকু, তাহলে আপনারা সঙ্গীত এবং শারীরিক শিক্ষায় যতটুকু পারেন ততটুকু কেন দিতে পারলেন না? কারণ আপনাদের গোড়ায় গলদ। আপনারা পশ্চিমায় শিক্ষিত হয়ে ঐক্যমত কমিশন তৈরি করেছেন। আপনারা ভাবছেন এই বাংলাদেশের দরিদ্র মানুষদের সাথে এদের জন্য আবার এত কি সঙ্গীত, এত শারীরিক চর্চার দরকার কি? তাদের অলৌকিকতাই দরকার, তারা হবে ধর্মাশ্রয়ী, আর আমাদের সন্তানেরা পড়বে আমেরিকা বিলাতে, পড়বে অস্ট্রেলিয়ায়, কানাডায়। আপনাদের এই উপদেষ্টাদের সকলের খবর নিলে দেখা যাবে তাদের সন্তানেরা কোথায় পড়াশোনা করে, তাদের শিক্ষা দীক্ষা কোথায়, তারা কি সঙ্গীত এবং শারীরিক শিক্ষায় যুক্ত আছে কিনা? তাহলে আমাদের সন্তানেরা কেন সঙ্গীত এবং শিক্ষা থেকে বঞ্চিত হবে? এবং এটা তো অনেক মুসলিম দেশেও এখন এটা একটা আকসার দেখা যাচ্ছে যে সঙ্গীত, এগুলো তো শিশুদের একটা সৃজনশীলতার মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার আমরা বন্ধ করে দেব কোন যুক্তিতে? আপনি যদি প্রসঙ্গ যেহেতু উঠলো, আপনি বিটিভির নতুন কুড়িতে দেখবেন যে বাচ্চারা গান গায়, এবং যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনি তো এই যে উদ্যোগটা নিলেন, তাতে তো এই শিশুদের এই মেধার বিকাশটা আপনি অটোমেটিক দমিয়ে ফেলবেন যে এদের গানের দরকার নেই। আসলে তো কোনো রকম পরিকল্পনা ছাড়া চলছে সবকিছু। আপনি বলছেন এক কথা, করছেন আরেক কথা। আপনি একজন নোবেল বিজয়ী যিনি আমাদের দেশে দায়িত্বে আছেন, যিনি তৃণমূলের নারীদের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন, তিনি কি করে শিশুদের সঙ্গীত? আমার মনে হয় এই আলোচনা আমাদের ছোট্ট অনুষ্ঠানে খুব বেশি সম্ভব না। আমরা যেটা প্রসঙ্গ তুলেছিলাম, নির্বাচনী আমেজ, নির্বাচনী দামামা কমছে, সংখ্যা, মতবিরোধ সন্দেহ কমছে। আমি যেটা জিজ্ঞেস করেছিলাম আপনাকে, পরিবেশ কি তাই বলে কিনা? পরিবেশ তো আসলে সরকার আবার সেই ঘুরে ফিরে, পরিবেশ তো তৈরির দায়িত্ব সরকারের। সরকার যে ঐক্যমত কমিশনের শেষ পর্যন্ত কি বললো যে 7 দিনের মধ্যে রাজনৈতিক দল আপনারা ঐক্যমত হন, তাহলে আপনারা এতদিন কি করলেন? আপনি ঐক্যমত্য কমিশন করলেন, সেখানে 84টি সংস্কার প্রস্তাব এলো, বলে নানান রকম কথাবার্তা বললেন, গণভোট কবে হবে সেটা নিয়ে কথা বলছেন। পৃথিবীর কোথায় আছে যে নির্বাচিত সংসদকে বলে দেওয়া হয় যে আপনি 270 দিনের মধ্যে এই কাজগুলো না হলে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে? সার্বভৌম সংসদ কি আর সংসদ থাকলো? তার মানে আপনারা সার্বভৌমত্বও ক্ষুণ্ণ করে ফেলবেন, আপনারা সবকিছুই তৈরি করবেন সেই রকম, মানে আপনারাই বোঝেন সবকিছু, আর আমাদের এই দেশের মানুষ কিছু বোঝে না। এবং যেহেতু তারা অশিক্ষিত, দরিদ্র, এই জন্য তারা কিছুই বোঝে না, তাদের পিএইচডি ডিগ্রি নাই। তো সেই ক্ষেত্রে তারা যা যা বলছেন আমাদের শুনতে হচ্ছে, এবং পরিবেশটাও তারা এইরকম করে ফেলছেন। এবং পরিবেশটার দায়িত্ব এখন সরকার বলছেন যে আইন শৃঙ্খলা, হয়তো কয়েকদিন পরে বলবেন যে পরিস্থিতি আমরা হয়তো পারবো না। এই কথা বললে হবে না। সেই সংখ্যা কি আপনি দেখছেন? অবশ্যই দেখছি, কারণ সরকার যে কোনো কথাই বলতে পারে। কারণ তারা বলে বসতে পারে যে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। না ভাই, সম্ভব হইতে হবে, এবং সম্ভব, কারণ এরা এই প্রথম বাংলাদেশে নির্বাচন হচ্ছে না। নির্বাচন এর আগেও হয়েছে, সরকারই করেছে।
সরকারকে দৃঢ় হতে হবে এবং একটা স্থিতিশীল সিদ্ধান্তের দিকে আসতে হবে। কারো সামনে নতজানু হলে চলবে না। অনেকে অনেক ধরনের চাপ দিতে পারে, আপনাদেরকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। সবার আগে আপনাদেরকে বলতে হবে যে আগামী যে সরকার আসছে সেখানে বর্তমান উপদেষ্টা পরিষদের কেউ থাকতে পারবে না, তাহলেই কিন্তু নিরপেক্ষতাটা অনেকটা অনেক ধন্যবাদ। আমরা যে প্রসঙ্গ তুলেছিলাম যে বিএনপির মনোনয়নে ভারসাম্য রক্ষার চেষ্টা, এটা প্রথম আলো শিরোনাম করেছে, যুগান্তর শিরোনাম করেছে হেভিওয়েট নেতারা বাদ পড়ে অসন্তোষ, আপনাদের পত্রিকা সমকাল শিরোনাম করেছে মনোনয়নে বিক্ষোভ, চ্যালেঞ্জে বিএনপি। বিএনপি চ্যালেঞ্জটা কি? বিএনপি তো নানান রকম চ্যালেঞ্জ আসলে, যেহেতু এখন তাদের প্রধান প্রতিপক্ষ মাঠে অনুপস্থিত, এখন সকলেই মনে করছে যে আমি নির্বাচনে দাঁড়ালেই তো জিতে যাব, এবং এই যে জিতে যাব, সবাই জিতে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির অনেক নেতাদের মধ্যে এমন একটা ভাব হয়েছে আমরা তো ক্ষমতাতেই চলে গেছি, জিতে গেছি, এবং জয়ী হলে তারা যা করবে, এটা দখল করবে, সেটা দখল করবে, নানান রকম কথাবার্তা। মানে প্রসঙ্গক্রমে একটা ঘটনার উল্লেখ করি, জাতীয় প্রেস ক্লাবে একটি ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কুনুই, এই কুনুই ঘটনার পরেও মানুষ নানা ধরনের বিষয় করছে যে একই ধরনের। এবং এই যে এই পরিস্থিতিগুলো হচ্ছে কি যে বিএনপির আসলে খুবই পরিণত আচরণের মাধ্যমে বলা উচিত যে আমাদের এই হলো সুস্পষ্ট কার্যক্রমের প্রক্রিয়া, এবং তাদের ভেতরে এই দলীয় যে কোন্দলগুলো, আপনি দেখেন রাউজানে যে ঘটনাটি ঘটেছে, আপনি 14 মাসে 17টি হত্যাকাণ্ড ঘটেছে খালি বিএনপির অন্তর্কোন্দলে। তো এই চট্টগ্রামের একটি এই জায়গাতেই যদি অবস্থা হয়, সারা দেশেও কিন্তু এই পরিস্থিতি, এবং অনেকে অন্য ধরনের নানান সমস্যা করে সেটা বিএনপির উপরেও দিয়ে দিচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো। কাজেই বিএনপিকে এখন অনেক বেশি সচেতন থাকতে হবে। জামাতের আমির বিদেশ থেকে ফিরেই বিমানবন্দরে বললেন আমরা ঐক্য চাই, ঐক্য, এবং এইটার পরেও তারা যেটা করছে, সমমনা দল তারা একটা সমাবেশ বোধ করে ডেকেছে এবং তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে একটা স্মারকলিপিও দেবে। তাহলে এই যে একটা ব্যাপার হয় যে নির্বাচনের আগে নানা ধরনের চড়াই উতরাই হবে, আলোচনা হবে, অমুক হবে, কিন্তু এই যে জনসমাবেশ বা এই আরপিও তো সংশোধন হয়ে গেল, সবকিছু মিলে এটাকে আপনি কিভাবে দেখেন? জামাত তো আসলে ছলচাতুরির প্রতারণার ওস্তাদ একটি রাজনৈতিক দল শুরু থেকেই। আপনি দেখেন 71-এ তাদের ভূমিকা, এবং তারা কিন্তু বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ হত্যার সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, 2000 মানুষ হত্যা করেছে। তারা কত হত্যার সঙ্গে জড়িত, এবং তাদের যে ভূমিকা একটি জাতির অভ্যুদয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই ব্যাপারে কি কোনো বিহিত হয়েছে? জামাত সিভিল আর্ম ফোর্স হিসেবে আত্মসমর্পণের দলিলে উল্লেখ আছে জামাতের প্রসঙ্গ। তো সেই রকম একটি পুরো জাতির বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা এখন নানান রকম কথা বলছে। আপনি দেখেন আরেকটি খুব স্পষ্ট একটি বিষয়, ইসলামিক আন্দোলনে তারা করছে, হ্যাঁ, তাহলে জয়ী হলে কি তারা শরিয়া আইন করবে না ইসলামিক শাসনতন্ত্র জারি করবে? সেইটাও তো তারা করছে না, বলছে না। এবং তারা নির্বাচিত হলে কি কি কাজ করবে এগুলোও কিন্তু আসা দরকার, এনসিপির পক্ষ থেকেও আসা দরকার। এবং আমরা কিন্তু এই কাজগুলো শুনতে চাই, আমরা খালি শুনছি কে দাঁড়াবে, দাঁড়িয়ে করবেটা কি সেটা আমরা শুনতে পাচ্ছি না। কাজেই এই রাজনীতির যে পুরাতন যে চেহারা, যে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ কি কারণে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করলো, কারণ আওয়ামী লীগ স্বৈরাচারী শাসন করেছে, যা খুশি তাই করেছে, কোনো জবাবদিহিতা ছিল না। তাহলে আপনারা যারা আসছেন তারা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য কি করছেন? আমরা কি কথা বলতে পারবো? আমরা কি আমাদের ন্যূনতম অধিকার পাবো? সেটার জন্য বোধহয় সময় আছে এখনো, নাকি? সেটা প্রাথমিক। আগে আপনি ঠিক করে দিবেন কে আমাকে আপনি কি করতে চান, কিন্তু আপনি কি করবেন উনি সেটা বলছেন না। এটা কিন্তু একটা খুব গোড়ায় গলদ রয়ে যাচ্ছে। এবং এই আপনি দেখবার মতো বিষয় হচ্ছে সরকারও কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছে না। সরকার যে এত সংস্কারের কথা বললো, রাজনৈতিক দলের মধ্যে সংস্কারের কথা একটি শব্দও কিন্তু সরকার উচ্চারণ করেনি। এবং তাদের মধ্যে দুর্বলতা থাকলে কি সরকারের সুবিধা? আমাদের কিন্তু ঘর পড়া গরু, আমরা কিন্তু দেখলে আমরা ভয় পাই। কাজেই এই বিষয়গুলো তারা যেগুলো দেশের মৌলিক পরিবর্তন করতে পারত, শিক্ষায়, সংস্কৃতিতে, আপনার এই রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্রায়ন, কোনো কিছুতেই সেই রকম পদক্ষেপ সরকার নেয়নি। এখন যা নেয়নি, যে কদিন সময় আছে সরকারকে এখন সুদৃঢ়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কিভাবে নির্বাচন করবে সেই জায়গাগুলোকে আরো সামনের দিকে যাওয়া উচিত। আপনি এনসিপির কথা বলছিলেন, তারা
খুব শীঘ্রই এই মাসের মধ্যেই 300 আসনে তারা প্রার্থী ঘোষণা করবেন এবং দলের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে খালেদা জিয়ার যে আসনে উনি ভোট করবেন, আমরা সেই সব আসনে কোনো প্রার্থী দেব না। না, এনসিপি তো নতুন তরুণদের দল এবং সেক্ষেত্রে তারা নিবন্ধন পেল, গতকালকেই খবর এলো, বেশ অনেক জরায়ুত্রের পরে, বা এটা ভালো, ইতিবাচক। এবং এনসিপির কাছেও সে একই প্রত্যাশা থাকবে। এনসিপি কিন্তু অনেক কথা বলছে, গতকালকে শুনলাম একজন নেতা বলছে আমরা 150 আসনে দেব, আবার শুনলাম তাদের সাথে বিএনপির সমঝোতা হয়ে যাচ্ছে, এটাও শোনা যাচ্ছে বিএনপি যেই আসনগুলো মনোনয়ন দেয়নি এই সবই নাকি এনসিপি এবং সহযোগিতার জন্য, কাজে কোনো কিছুই অস্বাভাবিক নয়। তারপরেও আমরা চাইব যেই গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল সেই গণ অভ্যুত্থানের যে মূল প্রত্যয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, জবাবদিহিতা, মানুষের ন্যূনতম মর্যাদা, সম্মান, চাহিদা, এই বিষয়গুলোতে এনসিপি কি ভাবছে, বৈষম্য দূর করার ব্যাপারে এনসিপি কি বলছে, সব কিছুই তো খালি চাই 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 শুনলাম। কি দেব 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 একটি শব্দও আমরা শুনি। আপনি তো ভালো ছড়ার আমরা চাই 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 দেব দেব কি দেব আমাদের জনগণের জন্য, একটি শব্দও কিন্তু আমরা তাদের কাছ থেকে এখন পর্যন্ত শুনিনি যে এইটা আমরা এইটুকু আমরা নিশ্চিত করবার জন্য কাজ করছি। এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা তো অবশ্যই অনেক বেশি, এবং সেই জায়গা থেকে আমরা অবশ্যই এনসিপির কাছ থেকে আরো সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট কর্মপদ্ধতি প্রত্যাশা করি। মাহবুব, এই যে প্রথমে যে প্রসঙ্গ তুলেছিলাম শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের ব্যাপারটা, ধরা যাক যে প্রাথমিকে বাচ্চাদের জন্য এই বিষয়টি থাকলো না, তাহলে কি ভবিষ্যতে আমরা দেখতেই পাবো যে শিল্পকলার দরকার নেই, সংস্কৃতির দরকার নেই, কোনো কিছুই দরকার নেই? এটাই তো বোধহয় হবে নাকি? আপনি যখন পেছনের দিকে হাঁটতে শুরু করবেন, পেছন দিকে হাঁটা তো মানে তাই। আপনি দেখুন যে জামায়াতের আমির বলেছেন তারা ক্ষমতা এলে নারীর কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। এভাবে পিছাতে পিছাতে কি একসময় 0 ঘন্টা করে দেবেন আপনারা? নাকি নারীর ঘন্টাই থাকবে? কারণ তারা তো বাড়িতে কাজ করে। এমনও সামাজিক মাধ্যমে বলা হচ্ছে নারী স্বামীর গৃহের রানী, সে কেন বাইরে কাজ করবে, এরকম আসছে। এবং বিষয়গুলো আসলে একটু দুশ্চিন্তার ব্যাপার তো বটেই, একটু কেন, অনেক তীব্রভাবে দুশ্চিন্তার ব্যাপার। আজকে ক্ষমতায়নের যে যুগে নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, আপনার সম অধিকারের কথা বলা হচ্ছে, এখন তো এই বিষয়গুলো একেবারে প্রাথমিকের আরো ঊর্ধ্বে, যে এগুলোকে নিয়ে কথা বলতে হবে আমাদেরকে। আমরা মানুষ হিসেবে কোন পর্যায়ে দাঁড়াবো সেগুলো বাদ দিয়ে নারী পুরুষ পোশাক, কে কোথায় থাকবে, কি করছে। আপনি দেখুন যে ডাকসুতে যে ঘটনাটা ঘটছে, ডাকসুর যারা নেতা তারা বৃদ্ধ মানুষদের উপরে দেখছি যে হামলা করছে, কারণ তারা এখানে কেন বসেছে এবং এখানে কোথায়। এগুলো কি ডাকসুর কাজ? আপনি নিশ্চয়ই একটা শৃঙ্খলার ব্যাপার থাকবে, কিন্তু একটি রাজধানীর প্রাণকেন্দ্রে একটি বিশ্ববিদ্যালয়, সেখানে একটা প্রাণের যে বাতাবরণ আমরা দেখে এসেছি, হ্যাঁ, একটা মুক্ত পরিবেশ। আপনার এখানে বইমেলা হয়, এখানে হাজার হাজার মানুষের, আপনি আগামীকাল কি বলবেন যে এখানে বইমেলা হওয়া যাবে না? আপনি কি বলবেন? তাহলে ডাকসু, এবং তাকে তো আগে সিদ্ধান্ত নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা কতটুকু, এবং সেটা বাউন্ডারি দিতে হবে। এবং সেখানে আপনাকে এইভাবে যদি আপনারা সবকিছুই নিজের হাতে তুলে নিতে চান, আপনারা শুনলাম যে ডাকসু নাকি ছাত্রছাত্রীদের জন্য ওই খাট পালঙ্কেরও ব্যবস্থা করছে। হ্যাঁ, এগুলোও কি তাদের দায়িত্ব? তাহলে একটি সরকার থাকবে কেন? একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, এখানে কত নাগরিকের ভর্তুকি যায় এটা কি ডাকসু জানে? কয় টাকা বেতন দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা পড়ে এটা কি সেই ছাত্ররা জানে? এবং দেশের মানুষের অধিকার, তারা বোধ করি একটা পরিবর্তন আনতে চাচ্ছে, যে একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা কি? শিক্ষার ক্ষেত্রে তারা তো ক্লাসে যাবে, কত সেখানে গবেষণাতে তারা মনোযোগ দেবে, এবং তাদের যে পরিস্থিতিগুলো আছে সেখানে তারা যাবে। সেখানে মানুষ কিভাবে একটি গণতান্ত্রিক পরিবেশ ভাঙার একটি চেষ্টা করা হচ্ছে দেখা যাচ্ছে। এবং এই জায়গাগুলো আমাদের শঙ্কা জায়গায় যে আগামীর দিনে কি আসলে আমরা আসলেই পেছনের দিকে হাঁটবো, যে সঙ্গীত, শিল্পকলা, নাটক, মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, এইগুলো আসলে প্রয়োজন নাই। অনেক ধন্যবাদ। আপনি খুব আবেগের এবং উত্তেজনার সাথে কথাগুলো বললেন, কিন্তু এটা আমাদের প্রাণের দাবি এবং মনের কথা, নিশ্চয়ই সবাই বিবেচনায় নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাগুলো বললেন, আবেগও ছিল, উত্তেজনাও ছিল, ক্ষুব্ধতাও ছিল, কিন্তু কথাগুলো তো সত্যি। একটু আসুন না আমরা ভেবে দেখবার চেষ্টা করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খুদা হাফেজ।